ভয়ঙ্কর কাশ্মীরি ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম। আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ভূতের কাহিনীটি শুরু করা যাক। শ্রীনগরের আবহাওয়াটা আজ একটু বেশি ভারী। আকাশ জুড়ে ছাই রঙের মেঘ, আর পাহাড়ে ঝুলে আছে ঘন কুয়াশার চাদর। শহরের কোলাহল থেকে বেশ অনেকটা দূরে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি জরাজীর্ণ কাঠের বাংলো। স্থানীয়রা একে বলে খুনি কুটিয়া। অয়ন আর তার বন্ধুরা যখন এই বাংলোর সামনে এসে দাঁড়ালো, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। অয়ন পেশায় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। ইউটিউবে তার একটি জনপ্রিয় সিরিজ আছে, আর এই সিরিজের পরবর্তী ধামাকা হিসাবে সে বেছে নিয়েছে কাশ্মীরের এই দুর্গম স্থানটি। অয়নের সাথে আছে তার ক্যামেরাম্যান রনি এবং গবেষক নীলিমা। অয়ন, আমার মন বলছে এখানে আসাটা ঠিক হয়নি। নীলিমা চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল। থাম্বনেলের সেই ছায়ামূর্তির মতো ঝোপঝাড়গুলো যেন তাদের দিকে তাকিয়ে হাসছে। অয়ন ক্যামেরাটা চেক করে বলল, ভয় পাস না নীলিমা, বিজ্ঞান দিয়ে সব ব্যাখ্যা করা যায়। এখানে লোকে ভূতের গল্প বানায় শুধু পর্যটকদের ডরানোর জন্য। তারা বাংলোর ভেতরে প্রবেশ করল। দরজার কপাটগুলো দীর্ঘদিনের অযত্নে ঘুণে ধরা। খুলতেই বিকট এক শব্দ হলো। ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা ঠান্ডা হাওয়া তাদের স্পর্শ করল। অয়ন লক্ষ্য করল বাংলোর দেয়ালে প্রাচীন কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। হঠাৎ রনি চিৎকার করে উঠল, অয়ন ভাই, ওই জানলার কাছে ওটা কি? ক্যামেরার ফোকাস ঘুরিয়ে অয়ন দেখল জানলার ওপারে কুয়াশার মধ্যে একটি লম্বা ধবধবে সাদা কাপড়ে ঢাকা অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো আগুনের মতো নীল হয়ে জ্বলছে, ঠিক যেমনটা তারা পুরনো লোক কথায় শুনেছিল। অয়ন ক্যামেরা নিয়ে জানলার দিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু তুষারের ওপর পড়ে আছে অদ্ভুত কিছু পায়ের ছাপ, যা মানুষের নয়। হঠাৎ বাংলোর প্রধান দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। বাইরের আকাশ থেকে এক বিকট আর্তনাদ ভেসে এলো। অয়ন অনুভব করল ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। টর্চের আলোয় নীলিমা দেখল মেঝের ওপর দিয়ে একটি কুঁজো মূর্তিকে হামাগুড়ি দিয়ে দ্রুত গতিতে অন্ধকার কোণে মিলিয়ে যেতে। অয়ন বুঝতে পারল তারা কোনো সাধারণ জায়গায় আসেনি। কাশ্মীরের এই শান্ত পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে এমন এক অন্ধকার শক্তি, যা তাদের ফেরার পথ বন্ধ করে দিতে চায়। বাংলোর প্রধান দরজাটা বাইরে থেকে কেউ যেন অদৃশ্য শক্তিতে বন্ধ করে দিয়েছে। অয়ন কাঁধ দিয়ে ধাক্কা দেবার চেষ্টা করল, কিন্তু পাল্লাগুলো পাথরের মতো শক্ত হয়ে আছে। রনির হাত কাঁপছে, ক্যামেরার লেন্স বারবার ঘোলা হয়ে যাচ্ছে কুয়াশার কারণে। অয়ন ভাই, বাইরে থেকে কেউ দরজাটা টেনে ধরে রেখেছে বলে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে দরজাটাই জ্যান্ত হয়ে গেছে। রনি আতঙ্কিত স্বরে বলল। নীলিমা তার ব্যাগের ভেতর থেকে থার্মাল ডিটেক্টরটা বের করল।
স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ কপালে উঠল। ঘরের তাপমাত্রা এক লাফে -10 ডিগ্রিতে নেমে গেছে, অথচ তাদের মুখ দিয়ে কোনো বাষ্প বেরোচ্ছে না। বিজ্ঞানের ভাষায় এটা অসম্ভব। হঠাৎ ওপরতলার কোনো একটা ঘর থেকে খটখট শব্দ হতে শুরু করলো। মনে হচ্ছে ভারী কোনো বস্তু কেউ টেনে নিয়ে যাচ্ছে মেঝেতে। আমাদের ওপরে যেতে হবে, অয়ন ধীর স্বরে বলল। পাগল হয়েছ অয়ন? নিচে দরজা খুলছে না আর তুমি ওপরে বিপদের মুখে যেতে চাইছো? নীলিমা প্রায় কেঁদে ফেলল। অয়ন শান্ত গলায় উত্তর দিল, নিচে দাঁড়িয়ে থাকা মানে ধরা দেওয়া। ওপরে হয়তো অন্য কোনো জানলা বা পালানোর পথ পাবো। তারা যখন কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো, প্রতিটা ধাপে সিঁড়িগুলো আর্তনাদ করে উঠছিল। ওপরের করিডোরটা দীর্ঘ এবং অন্ধকার। টর্চের আলো যেখানেই পড়ছে সেখানেই দেখা যাচ্ছে দেয়ালে ঝুলে থাকা পুরনো কিছু পোর্ট্রেট। ছবিগুলোর মানুষগুলোর চোখ যেন নড়ছে, তারা যেন অয়নদের প্রতিটা পদক্ষেপ অনুসরণ করছে। করিডোরের শেষ মাথায় একটা ঘর, সেখান থেকেই গোঙানির শব্দটা আসছিল। অয়ন সাবধানে লাথি দিয়ে দরজাটা খুলল। ভেতরে যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে একটা দোলনা একা একাই দুলছে, আর দোলনার ঠিক সামনে মেঝের ওপর সেই কুঁজো আকৃতির মূর্তিটি বসে আছে, যাকে তারা নিচে দেখেছিল। মূর্তিটি ধীরে ধীরে মাথা ঘোরালো। তার মুখ বলে কিছু নেই, শুধু চামড়া কুঁচকানো এক গভীর গহ্বর। হঠাৎ ঘরের কোণ থেকে সেই সাদা কাপড়ে ঢাকা দীর্ঘকায় অবয়বটি ভেসে উঠল। তার নীল আগুনের মতো দুই চোখ সরাসরি অয়নের চোখের দিকে স্থির হলো। অয়ন চিৎকার করে উঠল যখন সে দেখল তাদের পায়ের নিচের মেঝেটা ধীরে ধীরে রক্তবর্ণ তরলে ভরে উঠছে। রনির ক্যামেরা থেকে অদ্ভুত এক যান্ত্রিক আওয়াজ বের হতে লাগলো এবং হঠাৎ ফ্ল্যাশলাইটটা জ্বলে উঠে আবার নিভে গেল। অন্ধকারে অয়ন অনুভব করল কেউ একজন তার ঘাড়ে বরফ শীতল নিঃশ্বাস ফেলছে। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। অয়নের মনে হলো কেউ তার ঘাড়টা শক্ত করে চেপে ধরেছে। সে সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে সরে আসতেই টর্চের আলোটা আবার জ্বলে উঠল, কিন্তু দোলনার সামনে সেই কুঁজো মূর্তি বা সাদা কাপড়ে ঢাকা অবয়ব কেউ নেই। শুধু ঘরের দেয়ালে অয়নের নিজের ছায়াটা অদ্ভুতভাবে কাঁপছে, যেন ছায়াটা তার শরীরের সাথে তাল মেলাচ্ছে না। নীলিমা কোণায় দাঁড়িয়ে কাঁপছিল। অয়ন, চল এখান থেকে পালিয়ে যাই, এরা আমাদের বাঁচতে দেবে না। রনি ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে চিৎকার করে উঠল, অয়ন ভাই, ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না, শুধু সাদা ধোঁয়া, আর তার মাঝে একটা মানুষের কঙ্কালসার হাত। অয়ন বুঝতে পারল এই ঘরটা আসলে একটা গোলক ধাঁধা। সে মেঝের সেই রক্তবর্ণ তরলের দিকে লক্ষ্য করল। ওটা আসলে রক্ত নয়, লাল রঙের এক ধরনের পুরনো কেমিক্যাল, যা মেঝের ফাটল দিয়ে নিচ থেকে উঠে আসছে। হঠাৎ অয়নের পা একটা আলগা কাঠের তক্তায় পড়তেই সেটা নিচে দেবে গেল। একটা মর্মর শব্দ হলো, আর ঘরের একদিকের দেওয়াল সশব্দে সরে গিয়ে একটা অন্ধকার সুড়ঙ্গের পথ বের করে দিল। পালাবার পথ, রনি বলে উঠল। অন্য কোনো উপায় না দেখে তারা সেই সুড়ঙ্গের সরু পথে ঢুকে পড়ল। সুড়ঙ্গটা নিচের দিকে নেমে গেছে, দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে, আর সেখান থেকে পুরনো লাশের মতো গন্ধ আসছে। কিছু দূর যেতেই তারা একটি বড় পাথুরে হলঘরে এসে পৌঁছল। সেখানে মশালের আলো জ্বলছে। হলঘরের মাঝখানে আগুনের কুণ্ডলীর সামনে বসে আছেন এক বৃদ্ধ। তার পরনে তিব্বতী তান্ত্রিকদের মতো পোশাক, চোখে গভীর এক শূন্যতা। তাদের দেখে বৃদ্ধ হাসলেন, কিন্তু সে হাসি কোনো মানুষের মতো শোনালো না। তোমরা এসেছো? কাশ্মীরের এই পাহাড়ে যারা বিনা আমন্ত্রণে আসে তারা হয় ছায়া হয়ে যায়, না হয় পাহাড়ের অংশ, বৃদ্ধ ভাঙা গলায় বললেন। অয়ন সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল,
আপনি কে? আর ওই সাদা কাপড়ের মূর্তিটা কি? বৃদ্ধ আগুনের দিকে তাকিয়ে বললেন, ওটা কোনো ভূত নয়, ওটা এই উপত্যকার অভিশাপ চিল্লাই কলানের অতৃপ্ত আত্মা। আর তোমাদের পেছনে যা ঘুরে বেড়াচ্ছে তা হলো পিচাসিনী, যে মানুষের চামড়া দিয়ে নিজের শরীর ঢাকে। তোমরা আজ রাতে যে বাংলোয় পা দিয়েছ সেটা আসলে একটা কয়েদখানা। হঠাৎ সুরঙ্গের প্রবেশপথ থেকে সেই কুজো মূর্তির বিকট চিৎকার শোনা গেল। বৃদ্ধের চোখের মণি সাদা হয়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, ও আসছে! তোমাদের মাঝে একজন ওর চিহ্ন বহন করছে। রনি আর নীলিমা একে অন্যের দিকে তাকালো। অয়ন লক্ষ্য করল রনির ঘাড়ের পেছনে ঠিক থাম্বনেলের সেই নীল চোখের মতো একটি নীল দাগ ফুটে উঠেছে। অয়ন, ফিরে তাকাস না, এটা মায়া! নীলিমার চিৎকার অয়নের কানে তালা লাগিয়ে দিল। অয়ন বড় বড় করে শ্বাস নিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, যদিও চারপাশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে। সে রনিকে আরও শক্ত করে কাঁধে তুলে নিয়ে সামনে পা বাড়ালো। মৃতদের বাগানটা যেন শেষ হতে চায় না। প্রতিটা গাছের ডাল থেকে ঝুলে থাকা জীর্ণ কাপড়গুলো এখন মানুষের আকৃতি নিতে শুরু করেছে। বাতাস ছাড়াই ডালগুলো নড়ছে, আর সেখান থেকে এক ধরনের খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। হঠাৎ অয়ন লক্ষ্য করল তুষারের ওপর তাদের কোনো ছায়া পড়ছে না, অথচ আকাশের এক কোণে এক অদ্ভুত রক্তাভ চাঁদ উকি দিচ্ছে। নীলিমা, আমাদের ছায়া কোথায়? অয়ন ফিসফিস করে জিজ্ঞেস করল। নীলিমা নিচের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ল। সত্যি, তাদের পায়ের নিচে কোনো ছায়া নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা দেখল তাদের সামনে থাকা একটা বিশাল ওক গাছের গায়ে তিনটে মানুষের ছায়া স্থির হয়ে আছে। ছায়াগুলো তাদের শরীরের সাথে যুক্ত নয়, তারা স্বাধীনভাবে গাছের গায়ে নড়াচড়া করছে। হঠাৎ গাছের গায়ের একটি ছায়া, যা দেখতে হুবহু রনির মতো, সেটি গাছ থেকে বেরিয়ে এসে মাটির ওপর দিয়ে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। ছায়াটি রনির নিথর দেহের দিকে হাত বাড়ালো। রনি হঠাৎ জ্ঞান ফিরে পেল, কিন্তু তার চোখ দুটো এখন সম্পূর্ণ নীল। সে অয়নের কাঁধ থেকে লাফিয়ে নিচে পড়ল এবং নিজের ছায়ার দিকে দৌড়ে গেল। রনি, থামো! অয়ন চেঁচিয়ে উঠল, কিন্তু রনি থামল না। সে নিজের ছায়ার সাথে মিশে যেতেই অদৃশ্য হয়ে গেল। অয়ন আর নীলিমা হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল। রনি যেখানে দাঁড়িয়েছিল সেখানে এখন শুধু বরফের ওপর একজোড়া নীল চোখের ছাপ পড়ে আছে। হঠাৎ চারদিকের সেই ঝুলন্ত কাপড়গুলো গাছ থেকে খুলে গিয়ে তাদের দিকে উড়ে যেতে শুরু করলো। ওগুলো কাপড় নয়, ওগুলো আসলে সেই সাদা মূর্তির অসংখ্য টুকরো। আকাশ থেকে সেই বিকট আর্তনাদ আবার শোনা গেল, যা তারা বাংলোয় শুনেছিল। কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এলো সেই বিশাল সাদা অবয়ব। তার পেছনে দাঁড়িয়ে আছে কয়েকশো কুজো মূর্তি। তারা সবাই মিলে অয়ন আর নীলিমাকে ঘিরে ফেলছে। অয়ন দেখল সামনে একটি পুরনো ভাঙা মন্দির। বৃদ্ধ তান্ত্রিকের শেষ কথাগুলো মনে পড়ল। পাহাড়ের পবিত্র আগুনই অন্ধকারকে সরাতে পারে। অয়ন তার পকেট থেকে লাইটারটা বের করল, কিন্তু হাত কাঁপছে। সাদা মূর্তিটি এখন তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে। অয়ন লাইটারটা জ্বালানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কনকনে ঠান্ডায় আঙুলগুলো পাথর হয়ে গেছে। সাদা মূর্তিটি হাত বাড়ালো অয়নের দিকে। তার আঙুলগুলো বরফের লিকলিকে কাঠির মতো, নখগুলো কয়লার মতো কালো। ঠিক সেই মুহূর্তে নীলিমা অয়নের হাত থেকে লাইটারটা কেড়ে নিয়ে এক ঝটকায় জ্বালিয়ে দিল। সামনে পড়ে থাকা শুকনো পাইন পাতার স্তূপে আগুন ধরতেই এক অদ্ভুত নীল শিখা জ্বলে উঠল। আগুনের তাপ ছড়াতেই সাদা মূর্তিটি যন্ত্রণায় পিছিয়ে গেল। অয়ন দেখল
আগুনের আলোয় চারপাশের পুজো মূর্তিগুলো বালুর মতো ঝরে পড়ছে। মন্দিরের দিকে দৌড়া নীলিমা, অয়ন চিৎকার করে বলল। তারা দুজনে প্রাণপণে দৌড়ে সেই পুরনো ভাঙা মন্দিরে উঠে পড়ল। মন্দিরটি শতাব্দী প্রাচীন, দেয়ালের পাথরগুলো ক্ষয়ে গেছে, কিন্তু ভেতরে একটা বিশাল ব্রোঞ্জের ঘণ্টা ঝুলছে। মন্দিরের মাঝখানে একটি যজ্ঞকুণ্ড, যাতে কয়েকশো বছরের পুরনো ছাই জমা হয়ে আছে। বাইরে থেকে সেই দানবীয় মূর্তিগুলো মন্দিরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু দরজার কাছে অদৃশ্য কোনো বাধা তাদের আটকে দিচ্ছে। হঠাৎ অয়ন লক্ষ্য করল মন্দিরের কোণায় রনি বসে আছে। কিন্তু এ কোন রনি? তার শরীরটা এখন অনেকটা স্বচ্ছ, যেন সে কোনো কুয়াশা দিয়ে তৈরি। রনি এক দৃষ্টিতে মন্দিরের ঘণ্টার দিকে তাকিয়ে আছে। রনি, তুই ঠিক আছিস? অয়ন এগোতে চাইল। রনি মুখ ফেরালো। তার গলার স্বর এখন গম্ভীর এবং গমগমে। সে বলল, অয়ন, ওটা আমার ছায়া ছিল না, ওটা ছিল আমার আত্মা। এই উপত্যকা আমার আত্মা নিয়ে নিয়েছে, তোদেরও ছাড়বে না। হঠাৎ মন্দিরের বাইরে থেকে বৃদ্ধ তান্ত্রিকের চিৎকার শোনা গেল। ঘণ্টা বাজাও, পবিত্র সুর ছাড়া এই মায়া কাটবে না, ঘণ্টা বাজাও। অয়ন লাফ দিয়ে ঘণ্টার দড়িটা ধরল, কিন্তু দড়িটা লোহার মতো শক্ত হয়ে গেছে। বাইরে থেকে সাদা মূর্তিটি এখন মন্দিরের দেয়ালে ধাক্কা দিচ্ছে, ফলে ছাদ থেকে পাথরের টুকরো খসে পড়ছে। নীলিমা দেখল রনির স্বচ্ছ শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সে শেষবারের মতো অয়নের দিকে তাকিয়ে ইশারা করল ঘণ্টার দিকে। অয়ন নিজের সমস্ত শক্তি দিয়ে ঘণ্টার দড়ি টানল। প্রথমবার কোনো শব্দ হয় না। দ্বিতীয়বার টানতেই এক গম্ভীর ঢং শব্দে পুরো পাহাড় কেঁপে উঠল। সেই শব্দের সাথে সাথে বাইরের কুয়াশাগুলো যেন ছিন্ন ভিন্ন হতে শুরু করল। কিন্তু শব্দের প্রতিধ্বনিতে অয়নের কান ফেটে রক্ত বের হতে লাগল। সে দেখল মন্দিরের মেঝের ফাটল দিয়ে কয়েক হাজার কালো ছায়া বেরিয়ে আসছে। তারা শব্দের প্রতিধ্বনি সহ্য করতে পারছে না। ঘণ্টার আওয়াজ যত বাড়ছে, মন্দিরের বাইরে সেই বিশাল সাদা মূর্তিটি ততই কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছে। তার নীল চোখের আগুন নিভে আসছে। কিন্তু হঠাৎ করে মন্দিরের মেঝেতে এক ভয়াবহ কম্পন শুরু হলো। ব্রোঞ্জের ঘণ্টার কম্পন সহ্য করতে না পেরে প্রাচীন মন্দিরের মেঝে ফেটে চৌচির হয়ে গেল। অয়ন আর নীলিমা দেখল মেঝের নিচে কোনো মাটি নেই। সেখানে এক অতল গহ্বর, যা থেকে প্রচণ্ড বেগে কালো ধোঁয়া বের হচ্ছে। অয়ন, নিচে তাকিয়ে দেখো, নীলিমা আতঙ্কে চিৎকার করল। গহ্বরের ভেতর থেকে হাজার হাজার মানুষের হাত ওপরের দিকে উঠে আসার চেষ্টা করছে। এগুলো সেই সব অভিশপ্ত আত্মা, যারা এই পাহাড়ের নিচে শত শত বছর ধরে বন্দী ছিল। হঠাৎ রনির সেই স্বচ্ছ অবয়বটি গহ্বরের কিনারে গিয়ে দাঁড়ালো। তার চোখে এখন আর আতঙ্ক নেই, বরং এক গভীর বিষাদ। সে অয়নের দিকে হাত বাড়িয়ে বলল, তোরা পালা অয়ন, আমি এদের আটকে রাখছি। এই ঘণ্টা থামলে এরা পুরো কাশ্মীর গ্রাস করে নেবে।
ঠিক তখনই মন্দিরের ভাঙা দরজা দিয়ে বৃদ্ধ তান্ত্রিক ভেতরে ঢুকলেন। তার সারা শরীর রক্তাক্ত, যেন বাইরে কোনো ভয়াবহ যুদ্ধ করে এসেছেন। তিনি চিৎকার করে বললেন, ঘণ্টা থামানো যাবে না, কিন্তু ঘণ্টার শব্দ শুধু আত্মাদের তাড়াতে পারে, ধ্বংস করতে পারে না। এদের চিরতরে থামাতে হলে এই যজ্ঞকুণ্ডের রক্ত দিয়ে বলিদান দিতে হবে। অয়ন কিছু বোঝার আগেই বৃদ্ধ তান্ত্রিক নিজের হাতের নাড়ি কেটে যজ্ঞকুণ্ডের ওপর ধরলেন। সাথে সাথে যজ্ঞকুণ্ড থেকে এক বিশাল আগুনের শিখা জ্বলে উঠল। সেই আগুনের রং ছিল সোনালি। আগুনের শিখাটি মন্দিরের ছাদ ফুঁড়ে আকাশের দিকে উঠে গেল। বাইরের সেই কুয়াশা আর সাদা মূর্তিগুলো মুহূর্তের মধ্যে ছাই হয়ে বাতাসে মিশে গেল। কিন্তু বৃদ্ধ তান্ত্রিক দুর্বল হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। তিনি অয়নের হাত চেপে ধরে বললেন, রনির আত্মা ওই গহ্বরে চলে গেছে। ওকে ফিরিয়ে আনতে হলে তোমাদের মায়াবী হ্রদের তীরে যেতে হবে। কিন্তু সাবধান, সূর্য ওঠার আগে যদি হ্রদ খুঁজে না পাও, তবে রনি চিরতরে ওই অন্ধকারের অংশ হয়ে যাবে। হঠাৎ মন্দিরটি প্রবলভাবে দুলতে শুরু করল। ওপর থেকে বড় বড় পাথর খসে পড়ছে। তান্ত্রিক অয়নকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিলেন। যাও, উত্তর দিকে যাও। কুয়াশা যেখানে কথা বলে সেখানেই হ্রদ আছে। অয়ন আর নীলিমা মন্দির থেকে বেরিয়ে আসার সাথে সাথেই পুরো কাঠামোটি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। চোখের সামনে ধূলিসাৎ হয়ে গেল তাদের শেষ আশ্রয়। সামনে এখন কেবল নিশ্ছিদ্র অন্ধকার আর বরফে ঢাকা বিপজ্জনক গিরিপথ। অয়ন দেখল তার হাতে থাকা কম্পাসটা বন বন করে ঘুরছে। দিক নির্ণয় করার কোনো উপায় নেই। চারপাশে এখন শ্মশানের নিস্তব্ধতা। তুষারপাত বেড়ে গেছে, আর সেই সাথে বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছে কেউ যেন অস্ফুট স্বরে কান্নাকাটি করছে। তান্ত্রিক উত্তর দিকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যাচ্ছে না। অয়ন, আমরা কি পারবো? আমাদের কাছে কোনো ম্যাপ নেই, কম্পাসটাও কাজ করছে না। নীলিমা ক্লান্ত গলায় বলল। তার ঠোঁট নীল হয়ে আসছে। অয়ন পকেট থেকে সেই লাইটারটা বের করল। তান্ত্রিকের ছোঁয়ায় লাইটারটার শিখা এখন আর সাধারণ আগুনের মতো নেই। ওটা একটা নীল আলোর পথপ্রদর্শকের মতো জ্বলছে। এই আলোটা দেখ নীলিমা, ওটা একদিকে হেলে আছে। বাতাস যেদিকেই বক, আগুনের শিখাটা উত্তরের দিকেই দেখাচ্ছে। এটাই আমাদের পথ। তারা এগোতে লাগল। পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতেই বাতাসের শব্দ বদলে গেল। এখন মনে হচ্ছে হাজার হাজার মানুষ একসাথে ফিসফিস করছে। হঠাৎ অয়ন দেখল কুয়াশার ওপার থেকে বিশাল এক ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। ওটা মানুষের চেয়ে অনেক বড়, প্রায় 10 ফুট লম্বা। থামনেলের সেই ছায়া মূর্তিগুলোর চেয়েও ভয়ঙ্কর। তুষার মানব বা ইয়েটির মতো বিশাল অবয়বটি তাদের পথ আটকে দাঁড়ালো। পিছিয়ে যাস না, অয়ন দাঁতে দাঁত চেপে বলল। সে লাইটারটা উঁচিয়ে ধরল। বিশাল ছায়াটি তাদের আক্রমণ করল না, বরং এক অদ্ভুত ভঙ্গিতে পাহাড়ের একদিকের পাথর সরিয়ে দিল। পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো এক শান্ত স্থির পানির হ্রদ। হ্রদের পানি সাধারণ পানির মতো নয়, ওটা একদম স্বচ্ছ কাচের মতো, যার নিচে জ্বলছে হাজার হাজার নীল আলো। এটাই সেই মায়াবী হ্রদ।
হ্রদের মাঝখানে একটি ছোট দ্বীপের মতো জায়গা দেখা যাচ্ছে। সেখানে রনি বসে আছে, কিন্তু রনি একা নয়, তার চারপাশে গোল হয়ে বসে আছে সেই কুঁজো মূর্তিগুলো। তারা রনির শরীর থেকে এক একটি আলোর কণা শুষে নিচ্ছে। রনি! অয়ন চিৎকার করল, কিন্তু রনি কোনো সাড়া দিল না। হ্রদের পাড়ে পা রাখতেই অয়ন অনুভব করল পানিটা পাথরের মতো শক্ত। সে পানির ওপর দিয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু যতবার সে রনির দিকে এগোচ্ছে দ্বীপটি তত দূরে সরে যাচ্ছে। নীলিমা হ্রদের পাড়ে দাঁড়িয়ে দেখল পানির নিচে সেই নীল আলোগুলো আসলে হাজার হাজার মানুষের আত্মা, যারা তাদের দিকে হাত বাড়িয়ে ডাকছে। হঠাৎ হ্রদের পানি টগবগ করে ফুটতে শুরু করলো। মাঝখান থেকে সেই বিশাল সাদা মূর্তির মাথাটা আবার ভেসে উঠল। সে ম্লান হাসল। একজন বন্ধুকে বাঁচাতে এসেছ, তাহলে নিজের আত্মাকে বিনিময় করার সাহস আছে তো? চারপাশে এখন শ্মশানের নিস্তব্ধতা। তুষারপাত বেড়ে গেছে, আর সেই সাথে বাতাসের শো শো শব্দে মনে হচ্ছে কেউ যেন অস্ফুট স্বরে কান্নাকাটি করছে। তান্ত্রিক উত্তর দিকে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যাচ্ছে না। অয়ন, আমরা কি পারবো? আমাদের কাছে কোনো ম্যাপ নেই, কম্পাসটাও কাজ করছে না। নীলিমা ক্লান্ত গলায় বলল। তার ঠোঁট নীল হয়ে আসছে। অয়ন পকেট থেকে সেই লাইটারটা বের করল। তান্ত্রিকের ছোঁয়ায় লাইটারটার শিখা এখন আর সাধারণ আগুনের মতো নেই, ওটা একটা নীল আলোর পথপ্রদর্শকের মতো জ্বলছে। এই আলোটা দেখ নীলিমা, ওটা একদিকে হেলে আছে। বাতাস যেদিকেই বক, আগুনের শিখাটা উত্তরের দিকেই দেখাচ্ছে। এটাই আমাদের পথ। তারা এগোতে লাগলো। পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতেই বাতাসের শব্দ বদলে গেল। এখন মনে হচ্ছে হাজার হাজার মানুষ একসাথে ফিসফিস করছে। হঠাৎ অয়ন দেখল কুয়াশার ওপার থেকে বিশাল এক ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। ওটা মানুষের চেয়ে অনেক বড়, প্রায় 10 ফুট লম্বা। থামনেলের সেই ছায়া মূর্তিগুলোর চেয়েও ভয়ঙ্কর। তুষার মানব বা ইয়েটির মতো বিশাল অবয়বটি তাদের পথ আটকে দাঁড়ালো। পিছিয়ে যাস না, অয়ন দাঁতে দাঁত চেপে বলল। সে লাইটারটা উঁচিয়ে ধরল। বিশাল ছায়াটি তাদের আক্রমণ করল না, বরং এক অদ্ভুত ভঙ্গিতে পাহাড়ের একদিকের পাথর সরিয়ে দিল। পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো এক শান্ত স্থির পানির হ্রদ। হ্রদের পানি সাধারণ পানির মতো নয়, ওটা একদম স্বচ্ছ কাচের মতো, যার নিচে জ্বলছে হাজার হাজার নীল আলো। এটাই সেই মায়াবী হ্রদ। হ্রদের মাঝখানে একটি ছোট দ্বীপের মতো জায়গা দেখা যাচ্ছে। সেখানে রনি বসে আছে, কিন্তু রনি একা নয়, তার চারপাশে গোল হয়ে বসে আছে সেই কুঁজো মূর্তিগুলো। তারা রনির শরীর থেকে এক একটি আলোর কণা শুষে নিচ্ছে। রনি! অয়ন চিৎকার করল, কিন্তু রনি কোনো সাড়া দিল না। হ্রদের পাড়ে পা রাখতেই অয়ন অনুভব করল পানিটা পাথরের মতো শক্ত। সে পানির ওপর দিয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু যতবার সে রনির দিকে এগোচ্ছে দ্বীপটি তত দূরে সরে যাচ্ছে। নীলিমা হ্রদের পাড়ে দাঁড়িয়ে দেখল পানির নিচে সেই নীল আলোগুলো আসলে হাজার হাজার মানুষের আত্মা, যারা তাদের দিকে হাত বাড়িয়ে ডাকছে। হঠাৎ হ্রদের পানি টগবগ করে ফুটতে শুরু করলো। মাঝখান থেকে সেই বিশাল সাদা মূর্তির মাথাটা আবার ভেসে উঠল। সে ম্লান হাসল। একজন বন্ধুকে বাঁচাতে এসেছ, তাহলে নিজের আত্মাকে বিনিময় করার সাহস আছে তো? নীলিমার কান্নামাখা ডাক আর রনির হাতের ধাক্কায় অয়নের তন্দ্রা কাটল। সে ধীরে ধীরে চোখ মেলে দেখল সে হ্রদের পাড়ে তুষারের ওপর শুয়ে আছে।
আকাশ এখন পরিষ্কার, কুয়াশার সেই বিভীষিকা নেই, নেই সেই সাদা মূর্তির হাহাকার। পূব আকাশে সূর্য উঠছে, আর তার সোনালি আলো কাশ্মীরের পাহাড়গুলোকে সোনায় মুড়িয়ে দিচ্ছে। অয়ন উঠে বসার চেষ্টা করল। তার সারা শরীর প্রচণ্ড দুর্বল। রনি তাকে জড়িয়ে ধরল। ভাই, তুই আমাদের জন্য যা করলি। অয়ন কোনো কথা বলল না। সে শুধু নিজের পায়ের নিচের দিকে তাকালো। বরফের ওপর সূর্যের আলোয় তার দীর্ঘ কালো ছায়াটি স্পষ্ট দেখা যাচ্ছে। লাইটারের সেই বিস্ফোরণ আর সূর্যের প্রথম কিরণ মিলে ছায়ার রাজ্যের মায়া ছিন্ন করে দিয়েছে। সে তার অস্তিত্ব ফিরে পেয়েছে। তারা তিনজন ধীরে ধীরে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করল। সেই পরিত্যক্ত বাংলো বা অভিশপ্ত মন্দির, কিছুরই চিহ্ন সেখানে আর অবশিষ্ট নেই। মনে হচ্ছে গত কয়েক ঘন্টা তারা এক সমান্তরাল মহাবিশ্বে ছিল। নিচে এসে তারা যখন প্রধান সড়কে পৌঁছালো, তখন স্থানীয় এক বৃদ্ধ কাশ্মীরি তাদের দেখে আঁতকে উঠলেন। তোমরা ওপর থেকে আসছো? কাল রাতে ওখানে এমন তুষারঝড় হয়েছে যে কোনো জ্যান্ত মানুষের ফেরার কথা নয়। অয়ন তার পকেট থেকে ক্যামেরাটা বের করল। সে দেখতে চাইল কি রেকর্ড হয়েছে, কিন্তু স্ক্রিন অন করতেই তারা দেখল কোনো দৃশ্য নেই। পুরো মেমোরি কার্ড জুড়ে কেবল সাদা কুয়াশা আর মাঝে মাঝে নীল আগুনের মতো দুটো স্থির ছবি। থাম্বনেলের সেই ছায়া মূর্তিটি যেন এখনও ডিজিটাল পর্দায় তাদের দিকে তাকিয়ে হাসছে। তারা শ্রীনগর বিমানবন্দরে পৌঁছানোর সময় অয়ন লক্ষ্য করল রনির ঘাড়ের সেই নীল দাগটা এখন একটা ছোট তিলের মতো হয়ে গেছে। অশুভ শক্তিটি হয়তো পুরোপুরি যায়নি, সে কেবল ঘুমিয়ে পড়েছে। প্লেনে ওঠার আগে অয়ন শেষবারের মতো পাহাড়ের দিকে তাকালো। সেই বিশাল তুষার শৃঙ্গের চূড়ায় সে দেখল একটি সাদা অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে তাদের দেখছে। অয়ন বুঝল এই রহস্যের শেষ নেই। বিজ্ঞান যেখানে শেষ হয়, কাশ্মীরের এই উপত্যকায় অলৌকিকতা সেখান থেকে শুরু হয়। অয়ন তার ডায়েরিতে শেষ লাইনটি লিখল, কিছু ছায়া শরীর ছেড়ে চলে যায়, আর কিছু ছায়া সারা জীবন পিছু ছাড়ে না। যাই হোক, আমাদের কাহিনীটি এখানেই শেষ। আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল। পরবর্তী ভূতের কাহিনীটি শোনার